না। বলে দিদি সন্ধ্যের পর ওই রাস্তাটা দিয়ে গেলে কন্টিনিউ একটা মেয়েলি নাকি সুরে এরকম কান্নার আওয়াজ আসছে জানি। বাট একটা কোথা থেকে বড় গাড়ি মানে বড় ট্রাক টাইপের কিছু এলো, মামাকে পুরো একদম ধাক্কা মেরে পিষে থেতলে দিয়ে চলে গেছে। একটা সাইটে এসেছিল ছেলেটা, ওই ছেলেটা কাজ করতে করতে মাত্র 4 ফিট ওপর থেকে ছেলেটা পা হড়কে পড়ে যায় এবং ছেলেটা স্পট ডেড। দিনের মাথায় ফোন আসে, মানে ওনাদের ওখানে একটা কোম্পানি ল্যান্ড নাম্বার থাকতো, ওই ল্যান্ড নাম্বারে কল করে কেউ এবং জানানো হয় যে যে তান্ত্রিকের কাছে দিদা গিয়েছিল উনি আর আসতে পারবেন না, কারণ হার্ট অ্যাটাক করে ওনার ডেথ। নিচে এমন কোনো এক খুব মারাত্মক বড় কোনো দুষ্কৃতীর বডি কোনো সময় চাপা দেওয়া হয়েছিল, যে কিন্তু তার জীবদ্দশায় প্রচুর নির্মম ভাবে নৃশংস ভাবে হত্যা করে। দাদু মানে অস্ফুটে বেরিয়ে এসেছে ওনার তোড়া, তার মানে কি দাদু রেকগনাইজ করে ফেলেছে। এবার ওরা যেই গুলি করেছিল, যখন বুঝে গেছে যে দাদু চিনে ফেলেছে যে কে করেছে গুলিটা, একসাথে টোটাল চারিদিক থেকে 37টা গুলি আসে, দাদু ওখানে স্পট ডেড হয়েছে। আমি পরিষ্কার একটা নুপুরের আওয়াজ পেতাম, একদম ছম 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 করতে করতে জানলাটার পাশ দিয়ে ক্রস করে এই ছাদ থেকে ওই ছাদের দিকে যাচ্ছে, আবার 3 তলার ওই ছাদ থেকে এই ছাদ থেকে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। তো আজকে আমাদের সাথে কে আছে আপনারা অলরেডি থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন, শ্রেয়া সেনগুপ্ত আচার্য। আজকে আমরা যে গল্পটা শুনবো শ্রেয়াদির কাছে, জামশেদপুরের বাংলো নাম্বার 36, সেখানে কি করে মৃত্যুলীলা স্টার্ট হয়েছিল এবং কেন হয়েছিল সেটা জানবো আজকের আমাদের এই পডকাস্টে, এবং শ্রেয়াদির কাছে জানবো তার বাড়ির কিছু প্যারানরমাল ঘটনা। সো বেশি দেরি না করে ডাইরেক্ট তার কাছে চলে যাবো। দিদি কেমন আছো? চলছে ভালোই চলছে। আর দিদি তোমার এটা প্রথম পডকাস্ট? হ্যাঁ, প্রথম পডকাস্ট, কারণ সময়ের অভাবে বা ব্যক্তিগত জীবনের একটা প্রেশার আছে প্রচন্ড, তো সেই কারণে ঠিক অন্য চ্যানেলে গিয়ে না গল্প বলার মতন সময়টা হয়ে ওঠে না সব সময়। তো যার জন্য কিন্তু আজকে তুই এত আন্তরিকভাবে ডেকেছিস, আমি আর তোকে না করতে পারিনি। তুই ডেফিনেটলি আমি চলে এসেছি। আমার তোমার মতো একজন পারসন আমাদেরকে যে টাইম দিয়েছে, এটা অনেক কাছে প্রচুর বড় গ্ল্যাড একটা। থ্যাংক ইউ। না, তুই এতটা আন্তরিকভাবে তুই আমাকে ডেকেছিস যে আমি আর তোকে মুখের উপর না বলতে পারিনি। সো ভেরি সুইট অফ ইউ। থ্যাংক ইউ। তোমার একটা চ্যানেল আছে যেখান থেকে তোমার সাথে আমার কানেক্ট করেছিলাম। হ্যাঁ, তুই আমাকে কানেক্ট করেছিস, যদিও এটা অনস্বীকার্য যে আমাকে ম্যাক্সিমাম মানুষই চেনে কিন্তু সত্যি ভূতের গল্প সেই প্ল্যাটফর্মটা থেকে। কিন্তু আমার পার্সোনাল চ্যানেলের ব্যাপারে যদি বলি, যেখান থেকে তুই আমায় কানেক্ট করেছিস সেটা হচ্ছে শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস। আমি নিজে শ্রেয়া সেনগুপ্ত আচার্য, সবার সাথে একটা ফর্মাল ইন্ট্রোডাকশন হয়ে যাক, অ্যান্ড দ্যাটস ইট। তো চলছে সেখানে আমিও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি। আমি কিন্তু সারাদিনে প্রচুর নতুন নতুন মানুষের সাথে কথা বলি, তাদের জীবনের ফ্যাক্টস গুলো তারা আমাকে বলে, আমি সেটাই শেয়ার করি। ইটস নট দ্যাট অনেকে আমাকে বলে ইউ আর লাইক হরর কুইন, কিন্তু আমি কিন্তু সবসময় ভূতের গল্প বলি না, জানিস তো। আমি বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করি। ধর গ্র্যাজুয়ালি আমি যখন তোর সাথে যদি আরো কখনো কাজ করি, তো তখন তোকে আমি ডিটেলে বলতে পারবো। লাইক টুইন ফ্লেম জার্নি আছে, সেখানে ধর পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিজ আছে, কিংবা ধর তোর আজকে আমি রিইনকার্নেশনের একটা স্টোরিও তোকে শেয়ার করতে পারি। তো এরকম ডিফারেন্ট জোনের গল্পই কিন্তু আমি শেয়ার করে থাকি। কিন্তু বেশিরভাগ তোমার ভূতের গল্প? হ্যাঁ, বেশি তো ডেফিনেটলি ভূত বলবি না, আমি ভূত বিশ্বাস করি না। আমাকে দেখেই তো ভূত কখনো আমার কাছে আসেনি, ধারে কাছে ঘেঁষেনি। তো ভূত আমার কাছে আসেনি, আমিও ভূতের কাছে কখনো যাইনি। তো আমি নিজে কখনো পার্সোনালি ভূত দেখিনি, দ্যাটস মানে একদম অনেস্ট ওপিনিয়ন বলছি। বাট অনেক মানুষের অনেক অভিজ্ঞতা তারা সঞ্চার করেছে, সেটা তারা আমাকে শেয়ার করেছে। এবার আমার কোথাও গিয়ে সাইকোলজিক্যালি একটা কথা খালি মনে হয় যে এত মানুষ, এতজনের সবটাই ইলিউশন, সবটাই হ্যালুসিনেশন। তাছাড়া ধর একটা কোনো ফ্যাক্টকে দেখবি একই সঙ্গে 3-4টে মানুষ কনফার্মেশন দিচ্ছে যে হঠাৎ করে হ্যাঁ সত্যি এরকম একটা জিনিস দেখলাম। সবাই কি করে একই সাথে এট দ্য সেম টাইম একটা জিনিসকে হ্যালুসিনেট করছে। তো তখন আমার মনে হয় যে হয়তো কিছু একটা আছে। আমি কখনো কিছু এক্সপিরিয়েন্স করিনি সেরকম। বাট যদি তুই এই প্রসঙ্গে বলিস, তাহলে বলি আমি হচ্ছে উত্তর কলকাতার আমার স্ট্রিটের একদম একটা পুরনো জরাজীর্ণ বাড়িতে বড় হওয়া একটা মানুষ, ঠিক আছে। আমাদের আগেকার সাবেকি বাড়িগুলো তুই এখন দেখবি সবই প্রায় মানে ভগ্নপ্রায় বলতে পারিস, কেননা ওইভাবে তোর পুরো জিনিসটাকে রিকনস্ট্রাক্ট করাটা খুব মুশকিল। কারণ দেখবি নর্থ কলকাতার বাড়িগুলোর একটা কমন ওয়াল থাকে,
একটা ওয়ালের সাথে আবার আর নেক্সট বাড়িটা শুরু হয়ে যাচ্ছে। তো কাজেই তুই যদি একটা বাড়িকে ভেঙে পুরোটা আবার নতুন করে করতে চাস, তোকে পরপর অনেকগুলো বাড়ি ভাঙতে হবে। তো সেই কারণে ওই জায়গায় কিন্তু কোনো প্রমোটিংও এখনো পর্যন্ত হচ্ছে না। একদম তুই যদি পিওর নর্থ কলকাতার, বলতে আমি নর্থ বলবো না, আমি হচ্ছে সেন্ট্রাল কলকাতার মেয়ে, ঠিক আছে? কারণ আমার স্ট্রিটে তুই এগিয়ে গেলে সেনকো পড়ছে, ব্যাংক অফ ইন্ডিয়া যে এরিয়াটা আছে ওইখানে আমার বাড়ি। তো ওখানে আমাদের যে বাড়িটা সেটা কিন্তু আজ থেকে প্রায় 200 বছরের পুরনো বাড়ি, ঠিক আছে? এবং ওই বাড়িতে, এটাকে তুই ভূত বল বা ভগবান বল, কি বলবি আমি সেটা জানি না, বাট আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। আই ওয়াজ মানে অলওয়েজ নাইট রিডার। আমি রাত্রে জেগে পড়তাম। আমি কোনোদিন দিনের বেলায় পড়তে পারতাম না, বা ভোরবেলায় ঘুম থেকে উঠে মা যতই সকালে আমায় ডেকে দিত আমি উঠে পড়তে বসতে পারতাম না। তো আমি রাত্রে পড়তে বসতাম। আমি যেখানে পড়তাম আমার খাটের ঠিক সাইডেই একটা জানলা আছে। তুই বিশ্বাস করবি না, আমি এক বর্ণ মিথ্যে বলছি না, আমি ছোটবেলা থেকে এই একটাই আওয়াজ শুনে বড় হয়েছি। আমাদের সামনে একটা বিরাট বড় টানা দালান বারান্দা, মানে ওই যে খোলা যে টানা বারান্দাটা, আর তার দুপাশে দুটো বড় ছাদ। আমরা 3 তলায় থাকতাম, আর ওপরে হচ্ছে 4 তলার ছাদ। আমি পরিষ্কার একটা নুপুরের আওয়াজ পেতাম, একদম ছম 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 করতে করতে জানলাটার পাশ দিয়ে ক্রস করে এই ছাদ থেকে ওই ছাদের দিকে যাচ্ছে, আবার 3 তলার ওই ছাদ থেকে এই ছাদ থেকে মানে ছাদের দিকে আসছে। তুই বিশ্বাস করবি না, আমার গায়ে না রীতিমতো কাঁটা দিত। আমি বহুদিন আগেকার ওই খড়খড়ি জানলা তো, আমি ওখান দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি কিন্তু কোনোদিন কাউকে দেখতে পাইনি। একদিন আমি আর আমার মা খাটে শুয়ে আছি, সেদিন আমি পড়ছিলাম না, আমার মনে আছে আমি শুয়ে আছি, পুরো সাউন্ডটা না ওরকম ছম 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 আওয়াজটা এলো, ঠিক আমার জানলাটার পাশটাই দাঁড়ালো, ঠিক আছে? আমি পুরো মায়ের হাতটা চেপে ধরেছি, মা তখন ঘুমিয়ে পড়েছে, আমি জেগেছিলাম। তো আমি মনে মনে জাস্ট এটুকুই বললাম যে তুমি যাই হও, আমি জানি না তুমি কে বা কি, কিন্তু তুমি যাই হোক আমার খুব ভয় লাগছে, তুমি চলে যাও। আবার ঠিক সাউন্ডটা ছম 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 করে চলে গেল। আমার ঠাকুমা বলতো যে ওটা নাকি ওই বাড়িতে ভগবান, মানে এটা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি হবে, এটাকে ঠিক ওনারা ভূত বলে কখনো ব্যাখ্যা করেন। তারা পেতেন, সবাই পেতেন ওই বাড়িতে, ওই 8 নম্বর বাড়িতে যারা যারা থেকেছে কেউ বলেনি যে এই মানে নুপুরের আওয়াজটা পায়নি, প্রত্যেকে শুনেছে। সবাই পেত, যারা কেউ শুতে, মানে কেউ ধর আমাদের বাড়িতে এসেছে, শুয়েছে রাত্রেবেলা, হঠাৎ মাঝরাতে উঠে বসলো, এই তোদের এত নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে রে? আমরা খুব ক্যাজুয়ালি বলতাম, ও আমাদের বাড়িতে এরকম আওয়াজ হয়, ছেড়ে দাও। এখনো হয়? এখন তো আমি বিয়ের পর থেকে আর ওই বাড়িতে বহুদিন নেই, আমার বাবা মাও এখন অন্য জায়গায় শিফট করে গেছেন, যার জন্য ওই বাড়িতে এখনো রাত্রেবেলা মনে হয় তো সম্ভবত হয়, কারণ কাকিমারা তো এখনো বলে পায়। তো আমি অনেকদিন আর এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমার ছোটবেলাটাতে আমি রেগুলার এক্সপিরিয়েন্স করেছি। ছোটবেলা তুমি কলেজে পড়তে, যে কলেজে মানে কি আমার ব্রন এন্ড ব্রটআপ ওই বাড়িতে। হ্যাঁ, তারপর কলেজে পড়ার সময় কলেজ সব চাই আমার, সব বিয়ের পর থেকে আমি খালি আমার বিয়ে হলো 2016-এ, আমি 16-এই ওই বাড়ি থেকে এলাম আর কি শিফট করে। আমি তার আগে পর্যন্ত আমার ছোটবেলা স্কুল বল কলেজ বল সবই ওই পুরনো বাড়িতে। হ্যাঁ, ওই বাড়িতে প্রচুর ঘটনা আছে, ওই বাড়ির ঘটনা শুরু করলে আমি শেষ করতে পারবো না, মানে ওই বাড়ির এক্সপিরিয়েন্স অনেক রকমের। আমার বাবার যেমন একটা ঘটনা, খুব ছোট্ট ঘটনা আমি বলছি, দেখ আমার বাবা, আমরা 3 তলায় থাকতাম, তো আমাদের নিচের মেন ডোরটা দেখবি নর্থের সিঁড়িগুলোতে একটা জিনিস একটু বোঝানো মুশকিল, সেটা হচ্ছে এখনকার অভিনব যে ফ্ল্যাটগুলো হচ্ছে সেই রকম সিস্টেম কিন্তু নর্থের বাড়িগুলোর নয়। নর্থ বা সেন্ট্রালে ওগুলো হচ্ছে শরিকি বাড়ি, একটা ঘরে একটা ফ্যামিলি থাকে, জানিস তো এটা? মানে একটা ঘর একটা ফ্যামিলির, বা একটা দুটো ঘর নিয়ে একটা ফ্যামিলি থাকে, কমন বারান্দা, কমন ওয়াশরুম, এবং পাশাপাশি প্রচুর ফ্যামিলি একসাথে থাকে। তুই দেখলে বুঝতেও পারবি না যে তারা কিন্তু কেউ ব্লাড রিলেটিভও নয়, মানে এতটাই তারা একে অন্যের প্রতি আন্তরিক। আমি এরকম একটা বাড়িতে বড় হয়েছি যে যেখানে ধর নিচে জেঠিমা কাকিমা যে যার ঘরে যা রান্না করছে, এটা জয়েন্ট ফ্যামিলি নয়, কিন্তু তারা কেউই আমরা কেউ ব্লাড রিলেটিভ নয়, যার যেটা নিজের পোর্শন, অন্য মানুষ আমরা, কিন্তু সবাই একসাথে এমন ভাবেই থাকে যেন মনে হয় সব মিলিয়ে একটা পরিবারের মতো, কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, ঠিক আছে? যাই হোক, তো এবার নিজেদের কাকিমা বা ঠাকুমা তারা একটা ফ্যামিলি, বাট বাকি ওখানে প্রচুর ভাড়াটে থাকে ওই বাড়িগুলোতে, এবং তাদেরকে তুই তুলতেও পারবি না, তাদের সব ওই 99 বছরের লিজ নেওয়া এইসব ব্যাপার, তো ওদেরকে অত সহজে তোলাও যাবে না ভাড়াটেদেরকে। ওকে, তো আমার বাবা, এবার যে জন্য এটা বলা যে ওখানকার না ওই সিস্টেম নেই যে প্রত্যেকটা ফ্ল্যাট সিস্টেমের মতন প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি দরজা বন্ধ, সারাদিন সবার দরজা খোলা থাকে,
সবার দরজা খোলা থাকে। যখন রাত্রেবেলা ঘুমোতে যাবি তখন খালি দরজাটা বন্ধ করে দিচ্ছিস, আদারওয়াইজ ওই মেন দরজাটাও একদম ভোরবেলা উঠে কেউ খুলে দিচ্ছে, আর তারপর সারাদিনই সবার দরজা খোলা। তো সবাই অহরহ যাতায়াত করতো, কোনো অসুবিধা হতো না। এবার বাবা রাত্রেবেলা উঠেছে বাথরুমে যাবে বলে, ওয়াশরুমে যাবে। এবার এটাও তুই জানবি যে আমাদের ওদিকের অনেক বাড়িতে কিন্তু তো সমস্ত ফ্লোরে ওয়াশরুম নেই, কেননা যে ফ্লোর গুলোতে আগেকার দিনে ঠাকুর ঘর করা হতো সেই ফ্লোর গুলোতে কিন্তু ওয়াশরুম করতো না, এটা আগেকার দিনের মানুষেরা মেনটেন করতেন। এবং কলকাতার যে কোনো একটু বনেদি বাড়িতে তুই দেখবি, ওই মেষ বাড়ি টাড়িগুলো আমি বাদ দিচ্ছি, বাকি সব বাড়িতেই যে ফ্লোরটাতে ঠাকুর ঘর থাকে সেই ফ্লোরে কিন্তু অন্তত ল্যাট্রিনটা তুই পাবি না, ঠিক আছে? তো বাবা এবার বাথরুমে যাবে। এবার বাবা আমি দেখেছি অনেক পুরনো বাড়িতে ছাদে মন্দির করে, ছাদে মন্দির করে, এক্স্যাক্টলি, পুরো ফাঁকা থাকে, ওই একটা সাইডে করে মন্দিরটা করা, রাইট। তো এইবার বাবা বাথরুমে যাবে, দোতলাতে বাথরুমটা। আর তখনকার দিনে বাবা তখন পরে হচ্ছে সিটি কলেজে, ঠিক আছে, কমার্সে। বাবা তখন ওই সিটি কলেজে যে কমার্স বিভাগটা রয়েছে ওইখানে পড়ে। তো তখন মানে বুঝতে পারছিস আজ থেকে কত বছর আগের কথা বলছি। হ্যাঁ, আমার বাবার এখন 68 এর ওপর বয়স হয়ে গেছে। তো সেই সময় তো হ্যাঁ, তো ল্যাম্প ট্যাম্পের ব্যাপার তো অত তো ছিল না। বাবারা সেই ওই ছোট কোন একটা হ্যারিকেন ট্যারিকেন জেলে বাবা যাচ্ছে। বাবা বলছে আমি একটা ছোট্ট বালতি নিয়েছি আর হ্যারিকেনটা জেলেছি, হ্যারিকেনও না বোধহয়, বাবার হাতে একটা লম্ফো ছিল, লম্ফোটা জেলেছে। এবার বাবা নামছে, হুশ করে বাবার মনে হচ্ছে বাবার দুটো সিঁড়ি আগে একটা পুরো সাদা কাপড় পরা একটা অবয়ব, একটা মহিলা কেউ যেন নামছে বাবার আগে আগে। আর বাবার অসম্ভব সাহস, বাবার কেন বলবো, তখনকার দিনে মানুষদের অদম্য সাহসী থাকতো। তো বাবা বলছে এই কে রে, কে যাচ্ছে, কে কে, এরকম চিৎকার করে উঠেছে। আর বাবা না যেই চিৎকারটা করেছে অমনি ওই মহিলাটা পিল 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 করে নামতে শুরু করেছে। এবার বাবা ভেবেছে কোনো চোর টোর হতে পারে বা কোনো বদমাইশ মহিলা, হয়তো আজকে সদর দরজাটা ও কেউ লাগাবে ভেবে কেউই লাগায়নি, হতেই পারে কোনো কারণে মিস হয়ে গেছে, কেউ বোধহয় ঢুকে পড়েছে রাত্রে কোনো ব্যাড ইন্টেনশনে। এবার বাবা তার পেছনে দৌড়াতে শুরু করেছে ওই লম্ফ নিয়ে। বাবা দৌড়াচ্ছে, সেও দৌড়াচ্ছে, পুরো 3 তলা সিঁড়ি থেকে বাবা কিন্তু তাকে ফলো করছে। নামলো, দোতলা ক্রস করলো, 1 তলার ল্যান্ডিংটাও ক্রস করলো। বাবা তখন দেখছে তার থেকে বেশ খানিকটা ডিস্টেন্সেও চলে এসেছে। এবার যখন একদম 1 তলায় নেমে গিয়ে মেইন যে সদর দরজাটা সেটা তো বড় লোহার দরজা, বুঝেছিস তো। বাবা যখন ওখানটাতে গেছে, গিয়ে পৌঁছেছে, দেখছে দরজাটা বন্ধ করা, পুরো জিনিসটা যেন থ্রু করে বেরিয়ে গেল দরজাটা দিয়ে। তখন বাবা টনক নড়েছে, তখন বাবা বলছে তাহলে তো এটা কোনো মানে আনন্যাচারাল কিছু হবে। তখন বাবা একটু ভয় পেয়েছে, তারপরে তো একটু চিৎকার টিৎকার বোধহয় করেছে, আশপাশের ঘর থেকে সবাই বেরিয়ে টেরিয়ে এসেছে। তো বাবা এমনি একদমই ভয় পায় না, ভূতে একদমই বিশ্বাস করে না, কিন্তু ওই দিন আমার বাবা খুব ভয় পেয়েছিল। বাবা বলছে আমার চোখের সামনে কিন্তু একদম সাদা শাড়ি পরা একজন কোনো মহিলা, তো সে পিলপিল পিলপিল করে নামলো, নেমে আমি পুরো না হতভম্বের মতো দাঁড়িয়ে আছি, এ কি দরজা তো বন্ধ, অত বড় লোহার দরজা। তারপর বাবা বলল আমি এতটাই কিউরিয়াস ছিলাম যে আমি প্রত্যেকের রুমে রুমে ইন্ডিভিজুয়ালি নক করে ভালো করে পুরো বাড়ি আমরা চেক করলাম যে কোথাও কেউ ঘাপটি মেরে আমার চোখের আড়ালে চলে গেল, আমি কি কোথাও কোনোভাবে মিস করে গেলাম, না হতেই পারে কেউ লুকিয়ে টুকিয়ে পড়লো কিনা ঘাপটি মেরে, বাট কাউকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বাবা এটা নিজের চোখে দেখেওছে যে সে কিন্তু পালিয়েও যায়নি, কোথাও ঢুকে গেল সাট করে, তা না, পুরো দরজাটার মধ্যে দিয়ে এরকম থ্রু করে বেরিয়ে গেল। তো আমাদের ওই বাড়ির প্রচুর অভিজ্ঞতা, প্রচুর রকমের অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন মানুষের সাথে ঘটা। সেটা বলতে গেলে অন্য একদিন সময় লাগবে। আজকে যেটা গল্পটা আমরা শুনবো বা ঘটনাটা আমরা শুনবো, আচ্ছা, যেটা তুমি স্পেশালি আমাদের জন্য কালেক্ট করে এনেছো, তো সেটা স্টার্ট করো। আচ্ছা, প্রথমেই বলি আজকে যে ঘটনাটা তোদের জন্য সিলেক্ট করেছি সেটা আমার নিজের চয়েসে নয়, সেটা আমার ভিউয়ার্স চয়েসে, ঠিক আছে? আমি আগের দিন বলেছিলাম যে আমি কে পডকাস্টে আসছি, তো তাই জন্য আমার দর্শক বন্ধুরাও ভীষণ এক্সাইটেড এবং সবাই ভীষণ আমাকে কনগ্রাচুলেট করেছে যে চলো ঠিক আছে, চলো কৌশিকদার সাথে আড্ডাটা কেমন জমাও তুমি দেখবো। তো তারাই আমাকে মানে তারাও ভীষণ এক্সাইটেড, তো তারা বললো যে দিদি তোমাকে কিছু লিঙ্ক পাঠাচ্ছি, তুমি তার মধ্যে থেকে সিলেক্ট করো। তো ম্যাক্সিমাম ভোট এসেছিল এই স্টোরিটার উপরই। এটা হচ্ছে বাংলো নাম্বার 36 এবং বলতে পারিস আমি ঠিক ভাইরাল কথাটাতে বিশ্বাসী নই, তো সব থেকে বেশি মানুষের কাছে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল প্রথম আমার এই স্টোরিটা। তো এই গল্পটা অনেকের মনে ভীষণভাবে দাগ কেটেছে, ভীষণ কার্সড একটা স্টোরি।
এটা তো বলবো না যে এটা ভীষণ রকম ভূতের, মানে ওই সাদা শাড়ি বা কালো ছায়া তুই দেখতে পাচ্ছিস, নাথিং লাইক দ্যাট, বাট একটা প্রচন্ড ক্রিপিনেস আছে। তো এই বাংলো নাম্বার 36 এই স্টোরিটা আজকে আমি শেয়ার করবো। ওকে, ঘটনাটা হচ্ছে জামশেদপুরের ঘটনা। এটা আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা। জামশেদপুরে তোর আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে তার আমি ফুল নেমটা নিচ্ছি না, ডিউ টু সাম রিজন উনি আমায় বারণ করেছেন, যেহেতু এটা ওনাদের একদম পারিবারিক ঘটনা। হ্যাঁ, তো তনুশ্রীদি, আমি শুধু নামটা বললাম, তনুশ্রীদির মামার বাড়ির এটা ঘটনা। তনুশ্রীদির দাদু আজ থেকে অত বছর আগে জামশেদপুরে একটা খুব রিনাউন্ড এমএনসিতে জব করতেন, একটা খুব ভালো ডেজিগনেশনে। ওনাদের হেড অফিস ছিল কলকাতাতে। ইনিশিয়ালি উনি কিন্তু কলকাতাতেই ছিলেন, তারপরে হি ওয়াজ পোস্টেড টু জামশেদপুর। তো ওখানে যারা জামশেদপুর থেকে আমাকে লোকাল পার্সনরা শুনবে তারা সবাই এটা জানে যে ওখানে ভিন্ন এমএনসিস যেগুলো রয়েছে তারা কিন্তু বড় বড় কোম্পানি এমপ্লয়ীদেরকে তোর বাংলো অ্যালটমেন্ট দেয়, এবং সেখানে বিরাট সুন্দর সুন্দর প্রচুর বাংলো আছে জামশেদপুরে, এখনো আছে, আজকে ডেটেও আছে। তো বাংলোগুলো এতটাই সুন্দর, ধর তুই ঢুকলি, একটা বড় লোহার গেট দেওয়া, তুই সেখান দিয়ে ঢুকছিস, তারপরে ধর একদিকে বিরাট একটা গার্ডেন সুন্দর করে পরিচর্যা করে সাজানো রয়েছে, একদিকে গ্যারাজ আছে, তারপরে তুই বারান্দায় উঠছিস, পরপর পরপর ধর তোর মেন যেগুলো তুই ইউজ করবি এরকম রুমগুলো রয়েছে, পেছনের দিকে বিরাট খোলা উঠোন, তারপরে তোর চলে যাচ্ছে আউট হাউস, এরকম বিরাট বিরাট বাংলো। ঠিক আছে, সার্ভেন্ট থাকতো, সমস্ত কিছু প্রোভাইড করতো কোম্পানি থেকে। একদম, তো এখনো আছে সেটা, তো সবাই জানে এই জিনিসটা। তো ওই রকম দাদু যখন জামশেদপুরে ফার্স্ট টাইম পোস্টেড হলেন, তখন যিনি ওনার কোম্পানির অথরিটি পার্সন ছিলেন, যে আর কি বাংলো অ্যালটমেন্ট দিত, তাকে যখন উনি বলেন যে এরকম আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে শিফট করছি, আমাকে একটা বাংলো প্রোভাইড করা হোক, তো উনি বলেন যে আই এম ভেরি সরি, শুধুমাত্র বাংলো নাম্বার 36টা স্যার ভ্যাকেন্ট আছে, বাকি সবগুলো এই মুহূর্তে বুকড আছে। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি এই মুহূর্তে অফিসিয়ালি, তো আমি একটা খালি বাংলো আছে, তো ওটা আমি আপনাকে অ্যালটমেন্ট দিতেই পারি, কিন্তু আমি এটা করব না, কারণ উনার একটা অদ্ভুত রকম মানে স্টাবারনেস ছিল যে এই বাংলোটাকে উনি নাকি যতজনকে অ্যালট করেছেন, যার নামে অ্যালটমেন্টটা হয়েছে, সে কিন্তু 1 বছরের মধ্যে মারা গেছে। তো এটা উনার একটা মানে বক্তব্য ছিল মাত্র। তো দাদু এসব একদমই গুরুত্ব দিতেন না, বিশ্বাসও করতেন না। আর দাদুর তখন বিশাল বড় পরিবার, বুঝলি, কেননা দাদু মানে যে আমায় পাঠিয়েছে, আমি বলছি তনুশ্রীর কথা, তখনও তনুশ্রীর মায়ের বিয়ে হয়নি, কাকিমারা প্রায় 3-4 জন বোন, একমাত্র তখন বড় মাসির বিয়ে হয়েছে, আর বড় মাসি তখন একদম সদ্যজাত একটা বেবিও হয়েছে। তো আগেকার দিনে হতো না যে মেয়েদের সদ্য বাচ্চা হলে তারা কিন্তু অনেক দিন টানা বছর খানেক মতো বাপের বাড়িতে থাকতো, তো কাজেই বড় মাসি সেই সময় বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে, প্লাস অতগুলো বোন, 2টো মামা ওনার। বড় মামা সেই সময় একটা স্টার্ট আপ কোনো বিজনেসে সবে জয়েন করেছেন, ছোট মামা তখনও পড়াশোনা করছে। তো অতগুলো ছেলে পিলেকে নিয়ে একটা প্রপার অ্যাকোমোডেশন না থাকলে কোথাও অ্যাডজাস্ট করে থাকাটা মুশকিল। একটা হায়ার্ড কমপ্লেক্সে ওনারা ইনিশিয়ালি গিয়েছিলেন, কিন্তু সেখানে অতগুলো টাকা ভাড়া গুনতে দাদু ডেফিনেটলি গায়ে লাগছে। দাদু যেখানে দেখছে যে আমার কোম্পানির বাংলো আছে, আমার সেটা প্রাপ্য, তো সেটা না একজন দিচ্ছে না। কেন দিচ্ছে না? না বলছে যে সেখানে নাকি উনি যতজনকে অ্যালট করেছেন সে নাকি 1 বছরের মধ্যে মারা যাচ্ছে। তো দাদু তো একদমই মানতে নারাজ, ধর এইসব তোমার ভুলভাল কথা, এসব কোনো মানেই দাঁড়ায় না, আমি এগুলো বিশ্বাস করি না, তুমি আমাকে ওটা দিয়ে দাও। তো দাদু একদিন জেদ করে উনার সাথে বাংলোটা দেখতে গেছে, আর দেখতে গিয়ে তো দাদুর আরো বেশি পছন্দ হয়ে গেছে। অ্যাজ আই টোল্ড, যে ওগুলো ভীষণ সুন্দর করে ডেকোরেট করা, সুন্দর একদিকে বাগান, একদিকে চারিদিকে তোর ঘেরা বাগান রয়েছে, গ্যারেজ ফ্যারেজ সমস্ত কিছুর ফ্যাসিলিটি আছে, পেছনে আউট হাউসটাও ভীষণ সুন্দর, সার্ভেন্টদের ইউজ করার জন্য আলাদা ওয়াশরুম রয়েছে, মানে এতটাই সুন্দর, সবকিছু একদম গোছানো। তো দাদু বলল আমি তো এটা হাতছাড়া করব না, তুমি আমাকে এটা দিয়ে দাও। তো উনি কিছুতেই করতে চাইছিলেন না, কিন্তু দাদু শেষ পর্যন্ত বললো তুমি যদি না করো আমি কিন্তু এবার হায়ার অথরিটির কাছে যেতে বাধ্য হব। আর দাদু না ভীষণ ইউনিয়ন করতেন। দাদু জামশেদপুরে যাওয়ার পর ওখানকার লোকাল হেডও কিন্তু দাদুই ছিলেন ওখানকার ইউনিয়নের। তো তখন আর ওনার ওপর তো কথা বলার কোনো জো নেই, বাধ্য হয়ে উনি কি করলেন, ওই বাংলোটা ওনাদেরকে দিয়ে দিলেন। তো প্রথম প্রথম তো দিদারা ভীষণ খুশি। ওখানে আসার পর বড় বড় সামনে বিরাট 5টা ঘর, ভাই বোনেরা মানে হাত পা ছড়িয়ে সবাই যে যার মতন রুম সেট করে নিয়েছে।
ওনাদের সাথে একজন ছেলে থাকতো, জানিস তো। মানে এই ছেলেটা সম্ভবত দিদার কাছে অনেক ছোটবেলা থেকেই মানুষ, ওদের 5-4 মাস খাটতো। তবে হয় না, একটা ছেলে ধর ছোট থেকেই তাদের কাছে বড় হয়েছে, একটা অ্যাটাচমেন্ট আছে, মানে থাকতে থাকতে ওদের মানে একদম বাড়ির লোকের মতোই হয়ে গেছে। তো মোটামুটি কোনো কিছু নিয়ে হয়তো একটু উচনিচ হলে তাকে হয়তো দুটো কথাও শোনাতো, কিন্তু সেটা একদম বাড়ির লোকেদের মতো। তাতে যে ও বিশাল কিছু মাইন্ড করবে বা কিছু, সেরকম ব্যাপার নয়। এটা বলার কারণ আছে, পরে আসছি। তো 1 মাস খানেক যখন কাটে তখন মোটামুটি সবাই একটু রিল্যাক্সড হয়ে যায়, যে ঠিক আছে তাহলে ওই যেরকম শুনছিলাম যে নানান রকমের কিছু রিউমার, এই বাড়িটাতে নাকি অনেক রকমের কাণ্ডকীর্তি ভুতুরে হয়, বা মানে অনেক রকমের একটা আপশাগুন টাইপের ব্যাপার আছে, এলে সবাই মারা টারা যায়, তো এরকম কিছু তো ঘটলো না। হ্যাঁ, মানে একটা ইনিশিয়াল ছোটখাটো পুজো করে ওরা ঢুকে গেছিল, অ্যান্ড দেন তারপরে তো ওরা দিব্যিত ছিল ওখানে 1.5 মাস মতন, তো খুব ভালোভাবে কেটে গেছে। ওরা কিন্তু কেউ কোনোদিন কোনো হন্টেড এক্সপিরিয়েন্স কিচ্ছু করেনি। মানে কোনো হট করে মনে হলো ছায়া চলে গেল, বা এই এখানে কোনো টুকটাক আওয়াজ হচ্ছে, রান্নাঘরে বাসন পড়ার আওয়াজ, যেগুলো ইউজুয়ালি আমরা শুনে থাকি ভুতুরে বাড়ির কাণ্ডকলাপ, তো সেরকম কিন্তু কিচ্ছু ঘটেনি, ঠিক আছে। ওটা একদম নর্মাল লাইফ ওরা লিড করছিল। তো ফার্স্ট যে ইনসিডেন্টটা ওই বাড়িতে ঘটলো 1.5 মাস থাকার পর, ওই যে ছেলেটির কথা বললাম, একদিন বড় মামা, তখন বললাম না বড় মামা একটা স্টার্ট আপ বিজনেসে ঢুকেছে, একটু কোনো কিছু নিয়ে উনি একটু ডিস্টার্ব ছিলেন, তো একটু হেকটিক ছিল ওনার ডেটা। তো কিছু একটা ও সকালবেলা ছেলেটাকে বলেছিল করে রাখার জন্য। তো ছেলেটি হয়তো ভুলে গেছে, বা হয় না বাড়ির লোকেরা মানে এমন ভাবেই ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ও ঠিক তখন আর ওদের সার্ভেন্টের মতন ট্রিটেড হয় না। তো যার জন্য ওরও একটুখানি গা ছাড়া ব্যাপার, যে ঠিক আছে বলেছে করে দেবো দাদা পরে। হয়তো ভুলে গেছে বা পরে করবে বলে করেনি। বড় মামারও মাথাটা গরম ছিল। বিকেলবেলা ফেরার পর মামা ওর ওপর ভীষণ রেগে গিয়ে একটু চোটপাট করে দিয়েছে। তো ছেলেটার একটু অভিমান হয়েছে, হয়তো ওইভাবে কথা বলেছে বলে, বা হয়তো একটু গায়ে হাতটা তুলতে গেছিল। তো ও ওই বাইরের আউট হাউসে ওর রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। তো দিদা দাদু আবার এইসব ব্যাপারে ভীষণ সেন্সিটিভ। দিদা দাদু আবার তখন বড় মামাকে প্রচন্ড বকা দেন, যে তোমার এত সাহস কি করে হয়, যে একটা আননোন ছেলে, সে কি আমাদের পরিবারের কেউ, তুমি কেন হাত তুলবে তার গায়ে। মানে ওনারা আবার ওনাদের এই এথিক্সের দিকগুলোতে খুব স্ট্রং ছিলেন। তো দিদা আবার বেশ সুন্দর করে খাবার টাবার বানিয়ে ওকে ডাকতে গেছে। আউট হাউসে 2বার নক করেছে, দিয়ে দেখছে দরজাটা খোলা, ও কোনো সাড়া দিচ্ছে না। দিদা খুলে দেখছে ও ভেতরে নেই। দিদা বললো যে তাহলে কি ওয়াশরুমে আছে। তো ওয়াশরুমে যখন গেছে, গিয়ে দরজাটা এরকম আলতো করে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেছে। খুলে যেতে দেখছে ও হ্যান্ড কন্ডিশনে। দিদার তো ওখানে তখন চক্ষু চড়ক গাছ, যে কি দেখছি আমি, মানে দিদা দাদু মানে সঙ্গে সঙ্গে তো চিৎকার চেঁচামেচি, বাড়ি থেকে সব মামা টামারা সবাই বেরিয়ে এসেছে। ওকে ওই কন্ডিশনে হ্যান্ড। এবার যতই হোক নিজেদের তো কেউ নয়, ও তো একটা অন্যের ছেলে, ওদের শেল্টারে রয়েছে, বুঝেছিস তো। আর ও ছিল বোধহয় কোথাও বিহার টিহার থেকে। এবার এরা ভয় পাচ্ছে, এর বাড়ির লোক তো ছাড়বে না, যথারীতি বাড়ির লোককে খবর তো দিতেই হবে। এবার বাড়ির লোক এসছে, তারাও মানবে না কিছুতেই যে না ও সুইসাইড করতে পারে না, আপনারা কিছু করেছেন। এবার দাদু একটা অত মানে ভালো পোস্ট হোল্ড করছে, তার একটা ওখানে রেপুটেশন আছে, এরকম একটা স্ক্যান্ডাল, তো উনিও এটাকে আর তো একদম মানে কিছুতেই জিনিসটা যাতে বাড়ুক সেটা তো উনি চাইবেন না, না। তো যাই হোক, কোনোভাবে কম্পেনসেশন তো একটা মানুষের জীবনের বিনিময়ে তো কিছু হতে পারে না। তবু বুঝিসই তো যে যখন একটু আর্থিক অনটনের মধ্যে মানুষ থাকে, তখন অনেক কিছুই পয়সা দিয়ে মানে ধামাচাপা দেওয়া যায়। তো সেটাই ঘটলো ওখানে। দাদু কি করলেন, ওর যে ফ্যামিলি ছিল, ওর ফ্যামিলির লোককে একটু বুঝিয়ে সুঝিয়ে ভালো করে টাকা পয়সা দিয়ে টিয়ে, যে এটা নিয়ে আর জিনিসটাকে না বাড়াতে, কোনো পুলিশ কেস টেস না করতে, এটা সুইসাইডই ও করেছে, আমরা কেউ কিছু করিনি, আমরা খুব ভালোবাসতাম ওকে, ঘরের ছেলের মতো ছিল। তো ওরাও টাকা পয়সা খেয়ে মোটামুটি মুখ বন্ধ করে নিয়ে চলে যায়। এই 1.5 মাস পরে তোমার মনে হয় না এটা অবাক করার ব্যাপারটা? এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ও খুব অদ্ভুত ভাবে, মানে ওর যে সুইসাইডটা করেছে, ছেলেটা বাথরুমে দেখবি সিলিং এমন কিছু উঁচু হয় না, আর ওটা বললাম না একটু আউট হাউসের পাশে এমনি একটা নর্মাল ছোট্ট একটা ওয়াশরুম করা। আমাদের যেমন কি একটা যে কোনো ফ্লোরের মধ্যে তোর ধর রুমের সাথে টাচ ওয়াশরুম, সেক্ষেত্রে সিলিংটা উঁচু হতে পারে, কিন্তু ওটা না ওরকম ছিল না। আউট হাউস গুলো আলাদা করে ছোট ছোট করে করা, তার পাশে একটা ছোট্ট করে ওয়াশরুম, মানে সিলিংটা তার এতটাই নিচে, ও যে দড়িটা লাগিয়েছে গলায়, ওপরে বোধহয় একটা এরকম আংটা টাইপের ছিল, হ্যাঁ এরকম একটা হুক বা আংটা টাইপের, সম্ভবত বাল্ব টাল্ব গুলো ওপর দিয়ে ঝোলানোর জন্য আগেকার দিনে যেরকম থাকতো ওরকম একটা আংটা স্টাইলের ছিল। সেখান থেকে ও একটা মানে ওই চাদর বা এরম টাইপের কিছু দিয়েও ঝুলেছিল। ওর পাটা না অলমোস্ট মাটিতে প্রায় ঠেকে গেছে, প্রায়
এরকম মানে দেখে মনেই মানে হচ্ছে না ওটা দেখে তুই ভাবতে পারবি না যে ওইভাবে কেউ মারা যেতে পারে, মানে এটা ওদের কাছে খুব একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। যে ছেলেটা আমার না শুনে ফাট করে লেগে গেল ব্যাপারটা, যে ছেলেটা এতদিন ধরে ওদের বাড়ির লোকেদের এতটা কাছের, যে একজন বকেছে বলেও সুসাইড করতে, সুইসাইডও করবে না। এক্স্যাক্টলি, এটাই ওদের কাছে সব থেকে বড় নাড়া দেওয়া একটা পয়েন্ট ছিল, যে এই একটা সামান্য কথা, একটা সামান্য কথোপকথন, তাতে ও সুইসাইড করে নেবে, এটা না ওরা মেনে নিতে পারছে না। এবং ওর মৃত্যুটা ভারী অদ্ভুত ছিল। ঠিক আছে, যাই হোক, মোটামুটি পুলিশ এসছিল, ওর কিন্তু পরবর্তীতে পোস্টমর্টমও হয়, এবং তাতে কিন্তু এটাও এসছিল যে ওটা কিন্তু মার্ডার ছিল, ওটা কিন্তু সুইসাইড ছিল না। এক্স্যাক্টলি, মার্ডারটা কি করে বলছে? এবার মার্ডারটা কি করে বলছে সেটা তো মানে গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে, এবার সেটা কে করেছে সেটার তো কোনো প্রমাণ নেই না, কিন্তু সেটা তো দেখা যাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু হ্যাংড দেখা যাচ্ছে, তো হ্যাংড হলে তো তাহলে সেটা তো সুইসাইড বেরোবে। ঠিক আছে, কিন্তু যেটা পোস্টমর্টম রিপোর্ট বলছে এটা কিন্তু সুইসাইডাল কেস নয়। ঠিক আছে, তো দাদু তখন যেন তেন প্রকারে ওদের পরিবারকেও তো বললাম টাকা পয়সা দিয়ে বিদায় করে পুলিশের মানে কাছে গিয়ে, সেখানেও যেহেতু দাদুর একটা ভালো রেপুটেশন ছিল, ওই ঘুষটুস দিয়ে ওই জায়গাটাকে পুরো ব্লক করে দেয়। তো যাই হোক, ব্যাপারটাকে ক্লোজ করে কোনো মতে ওর দাহ কার্যফার্য করে টোরে দিয়ে জিনিসটাকে ওরা মিটিয়ে নেয়। তো সবার মন মেজাজ খারাপ, যাই হোক তবু দিন চলছে একরকম ভাবে। দিদা একটু স্কেয়ার্ড হয়েছিলেন এই ফার্স্ট ইনসিডেন্টটা হওয়ার পর, এতগুলো বাচ্চা টাচ্চা বাড়িতে আছে তো সবকিছু নিয়ে। তো এই ঘটনা ঠিক 8 মাসের মাথায়, ওকে, ওরা বাড়িতে ঢুকেছে, তার 1.5 মাসের মাথায় আমি বললাম এই ঘটনাটা ঘটেছে, তার ঠিক 8 মাসের মাথায় সেদিনকে দাদুর মানে কলকাতার ব্রাঞ্চ থেকে, মানে এখানকার হেড অফিস থেকে, কলকাতার হেড অফিস থেকে ওই এমএনসির যে ইউনিয়নের হেড ছিলেন উনি গেছেন ওখানে। যেহেতু দাদু লোকাল হেড, তাই দাদুর সাথে উনি ফার্স্ট মিট করেছেন। দিদা ব্রেকফাস্ট বানিয়েছিল, আগে দাদুর বাড়িতে ওনারা ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করেছেন, করে ওখান থেকে গাড়িতে উঠেছেন। এবার ওখানকার যে ইউনিয়নের লোকাল অফিস, ওখানে যাবেন ওই হেডকে নিয়ে। দাদু আর উনি দুজনে গাড়ির মানে পেছনে বসে ওনারা গেছেন, রওনা দিয়েছেন। যখন বিল্ডিং এর সামনে এসে গাড়িটা থেমেছে, ফার্স্ট আগে মানে গেটটা খুলে নেমেছেন হচ্ছে ওই যে কলকাতার যে ইউনিয়ন হেড আছেন উনি ফার্স্ট নেমেছেন। উনি নামতেই পেছনে কোথাও একটা থেকে ফায়ার করা হয়, উনার পায়ে এসে একটা গুলি লাগে, উনি পুরো চিৎকার করে পড়ে যান মুখ থুবড়ে। মানে কলকাতা যে হেড ছিল উনি মুখ থুবড়ে পড়ে যান, পায়ে উনার গুলিটা ফার্স্ট লাগে। দাদু উনাকে বাঁচানোর জন্য, উনাকে রেস্কিউ করার জন্য গাড়ি থেকে প্রায় রীতিমতো ঝাঁপিয়ে একটুখানি নেমে এসে উনাকে কোনোভাবে তুলে তাড়াতাড়ি করে ছুটে নিয়ে ওই যে মানে বিল্ডিং এর ভেতরে ঢোকার চেষ্টা করছেন। গেটটা খোলা আছে, উনি ওনাকে কোনোভাবে তুলে নিয়ে চাইছেন কি তাড়াতাড়ি করে আমি ভেতরে ঢুকে যাই। এবার দাদু উনাকে কোনোভাবে ঢুকিয়ে দিয়ে পেছনের দিকে ঘুরে একটা অস্ফুট চিৎকার দিয়েছিলেন, তোরা। তোরা মানে কি, দাদু তার মানে রেকগনাইজ করতে পেরেছিল বা কাউকে দেখে ফেলেছিল যে কারা গুলিটা কারা করেছে, ওটাই দাদু মানে অস্ফুটে বেরিয়ে এসেছে ওনার তোরা, তার মানে কি দাদু রেকগনাইজ করে ফেলেছে। এবার ওরা যেই গুলি করেছিল, যখন বুঝে গেছে যে দাদু চিনে ফেলেছে যে কে করেছে গুলিটা, একসাথে টোটাল চারিদিক থেকে 37টা গুলি আসে, দাদু ওখানে স্পট ডেড হয়ে যায়। এই যে ইনসিডেন্টটা আমি জামশেদপুরের বলছি, এটা নিয়ে প্যান ইন্ডিয়া প্রচুর নিউজ হয়েছে। যারা জামশেদপুরের থেকে দেখবে না এই পডকাস্টটা, সবাই এটা জানে এই ঘটনাটা, এটা ভীষণ ফেমাস একটা ঘটনা, এটা প্যান ইন্ডিয়ায় প্রচুর নিউজ হয়েছে এই ইনসিডেন্টটা নিয়ে। এটা একটা খুব ফেমাস ইনসিডেন্ট ওখানকার। 37টা গুলি লেগেছিল এট আ টাইম দাদুর, এবং দাদু একদম ওখানে স্পট ডেড হয়ে যায়। তো দেখ ক্যালকুলেশনটা তুই দেখ, ওই ভদ্রলোক কিন্তু বারবার বলছিলেন যে এই বাংলোটা যাদের নামে অলটেড হয় প্রত্যেকে 1 বছরের মধ্যে কিন্তু মারা যায়। আচ্ছা, এবার আমি যেটা বলবো, আমি তনুশ্রীর পার্টটা বলবো, কারণ আমি তনুশ্রীদির থেকে এটা জেনেছি। ঠিক আছে, এইবার দিদা ধর কেউ একজন মারা গেছে, তখন তার হাজবেন্ড সদ্য মানে উনি চলে গেছেন, তো তখন তো আর ওনার মাথা কাজ করছে না, এতগুলো ছোট ছোট ছেলে মেয়ে, এতগুলো বাচ্চা বাড়িতে, তো মানে উনি আর তখন কিছু ভাবার মতন মানে অবকাশে নেই। মারলেনটা কেন একটু জানা গেছে? সেটা পলিটিক্যাল ইস্যুতে, কমপ্লিট পলিটিক্যাল ইস্যুতে। দেখ মানে আমি ওই অফিস বা ওই দিকে স্ট্রাকচারের কোনো ডিটেলস তো জানি না, তো সেটা আমি বলতে পারবো না। ওটা কোনো লবিবাজি বা কোনো একটা কারণে, ওটা কমপ্লিটলি অফিসিয়াল কিছু ব্যাপার হবে, ওটা পলিটিক্যাল কোনো একটা ইস্যুতে ওনাকে মারা হয়েছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে উনাকে কিন্তু মারার টার্গেটটা ছিল না,
ছিল, কিন্তু কলকাতার যে হেড ছিলেন উনি ছিলেন টার্গেট, উনি বেঁচে গেছেন অ্যাকচুয়ালি কিন্তু ওনাকে মারার কথা ছিল, কিন্তু ওনাকে টার্গেট করে ওরা মারতে পারেনি, ওনার পায়ে গুলিটা লেগেছিল মাত্র। দাদু তারপরে ওনাকে রেস্কিউ করে নেন, কিন্তু নিজে 37টা গুলি খেয়েছিলেন। এটা সবাই জান, জামশেদপুরের একটা প্রচন্ড ফেমাস ইনসিডেন্ট এটা। মোটামুটি এটা সম্ভবত যতদূর আমার মনে হয় 90s-এরই হবে, আমি এক্সাক্ট ইয়ারটা বলতে পারছি না। তো এটা অনেকেই জানে ইনসিডেন্টটা। যাই হোক, আমি প্রসিড করছি। হ্যাঁ, এইবার তো দিদা যখন প্রথম এই ঘটনাটা মানে সবটা জানার পর, তো উনি তখন আর কি রিয়াক্ট করবেন বুঝতে পারছেন না, মানে ভেঙে পড়েছেন সর্বতোভাবে। অতগুলো ছোট ছোট ছেলে মেয়ে, কেউ স্টেবল নয়, সবাই পড়াশোনা করছে, এত বড় দায়িত্ব কি হবে না হবে। তো এইটা প্রথম প্রথম মানে ব্যাপারটা ওনাকে অতটা নক করেনি, কিন্তু গ্র্যাজুয়ালি দেখবি যখন একটু সিচুয়েশন থিতিয়ে যায়, তখন তো একটা মানুষ কোনো একটা বিষয় নিয়ে আরো অনেক বেশি প্রগাঢ়ভাবে ভাবতে শুরু করে। তখন দিদার মাথায় এই জিনিসটা স্ট্রাইক করলো যে আচ্ছা, ওই ভদ্রলোক কিন্তু বলেছিল যে যার নামে এই বাংলোটা হবে, হ্যাঁ, সে কিন্তু 1 বছরের মধ্যে মারা যাবে। তাহলে কি উনি কি সঠিক বলেছিলেন? মানে কোথাও কি কোইন্সিডেন্টালি ব্যাপারটা ম্যাচ করে যাচ্ছে না? তো এইবার কোম্পানি থেকে একটা লেটার আসে, সেই লেটারে তোর ওই যে বাংলো নাম্বার 36টা অ্যাজ এ কম্পেনসেশন বলা হয় যে এটা ওদের নামে লিখে দেওয়া হবে, মানে একদম প্রাইভেট প্রপার্টি করে দিদার নামে ট্রান্সফার করে দেওয়া হবে। আর ছোট মামাকে দাদুর চাকরিটা দেওয়া হবে। তখন যেহেতু ছোট মামা কলেজে পড়ছেন, তো অ্যাজ সুন অ্যাজ মামার পড়াটা শেষ হয়ে যাবে, চাকরিটা দাদুর মামা পেয়ে যাবে। দিদার না ওই ব্যাপারটা যেহেতু মাথার মধ্যে একটা খিচ পেকেছিল, দিদা কি করলেন, ওখানকার সেই সময় একজন স্বনামধন্য তান্ত্রিক ছিল, প্রচন্ড ফেমাস সেই তান্ত্রিকও, ঠিক আছে, জামশেদপুরে। তো দিদার কি মনে হলো, বললো যে একদম লেখাপড়া করে বাড়িটা নিয়ে নেওয়ার আগে একবার আমি যাই, তান্ত্রিকের সাথে একবার কথা বলে আসি। তো দিদা সেখানে যান। তো উনি বলেছিলেন যে তুমি একটু আমাকে একটা স্কুপ মাটি ওই বাড়ির জমি থেকে এনে দেবে। তো দিদা পরের দিন গিয়ে ওই জমিটা নিয়ে যায়। তো উনি নাকি ওই জমি দেখে কিছু গুণে বলেছিলেন যে এই বাড়ি খবরদার নিজের নামে করবি না। এমনিতেও এই বাড়ির তলাতে, মানে উনি যেটা ব্যাখ্যা করেছিলেন যে এই বাড়ির নিচে এমন কোনো এক খুব মারাত্মক বড় কোনো দুষ্কৃতির বডি কোনো সময় চাপা দেওয়া হয়েছিল, যে কিন্তু তার জীবদ্দশায় প্রচুর নির্মম ভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এবং অ্যাকর্ডিং টু সেই তান্ত্রিক, উনি বলেছিলেন যে দীর্ঘদিন ধরে ওটা ওই মাটির তলায় থাকতে থাকতে ওর হাড় থেকে রীতিমতো এখন লোম হয়ে গেছে, এবং সেটা একটা রক্ত পিপাসু পিশাচে পরিণত হয়েছে। এই বাড়ি এমনিতেই তোরা যে এই বাড়িতে আছিস, তোরা যে ব্যবহার করেছিস, তাতেই কিন্তু ওর পুরো কোপটা তোদের ওপর গিয়ে পড়েছে। তোদের কিন্তু এখনো পরিণতির শেষ ঘটেনি। আমি জানিও না আমি কতটা ঠেকাতে পারবো, আমি চেষ্টা করব, কিন্তু আমি জানি না আমি কতটা ঠেকাতে পারবো। কিন্তু এর কিন্তু এখনো পরিণতি ঘটেনি, তোর কিন্তু আরো অনেক খারাপ দিন আসতে চলেছে, তুই কিন্তু তার জন্য প্রিপেয়ার্ড থাক। এটাও বলেছিলেন। তার সাথে এটাও উনি সংযোজিত বলেছিলেন যে আগামী দিনে হয়তো এমনও হতে পারে যদি তোরা এই বাড়ি থেকে চলেও যাস, ওর ছায়া কিন্তু তোদের ওপর থেকে যেতে পারে, তোর পরিবারের ওপর থেকে যেতে পারে। তো তখন তো দিদা রীতিমতো ওর হাতে পায়ে পড়ে যায়, দিয়ে বলে আপনি কিছু একটা ব্যবস্থা করুন, বাড়ি নাই আমি নেব না, ঠিক আছে, আমি এটা রিজেক্ট করে দেব, কিন্তু আমার পরিবারটাকে আপনি বাঁচিয়ে নিন, আমার পরিবারের আর কারোর ওপর যেন কোনো সেরকম কোনো মারাত্মক কিছু না নেমে আসে, বা আমাকে যেন কোনো আর নির্মমতা ফেস না করতে হয়। তো উনি তখন বলেছিলেন ঠিক আছে, 1 মাস পরে আমি একটা যজ্ঞ করব, বড় করে একটা যজ্ঞ করব, এবং সেখানে মোটামুটি তোমার ব্লাড লাইনে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। তো আমি যজ্ঞটা করে দিলে আশা করি তোমরা বাড়িটা ছেড়ে গেলে তোমাদের উপরে আর এই ছায়াটা থাকবে না, এবং তোমরা বিপদমুক্ত হবে। ঠিক আছে। তো সেই মতো দিদাকে যা যা অ্যারেঞ্জ করতে বলেছিল দিদা সব অ্যারেঞ্জ করলেন। ইতিমধ্যে দিদা একটা অফিসিয়ালি কোম্পানিকে নোটিশ পাঠিয়ে দেয় যে আমরা বাংলো নাম্বার 36টা কিছুতেই আমরা নেব না, কেননা যেহেতু এখানে এরকম মর্মান্তিক কিছু ইনসিডেন্টের আমরা সম্মুখীন হয়েছি, উই আর স্কেয়ার্ড অফ। তো আমরা অন্য, আপনি যদি অন্য বাংলো আমাদেরকে লট করেন বা আমাদেরকে সেটা যদি দেওয়া হয় আমরা অ্যাকসেপ্ট করবো, কিন্তু পার্টিকুলার এই বাংলোটা আমরা নেব না। তো তখন ইতিমধ্যে কিছুদিন পরে আবার বোধহয় কোম্পানি থেকেই কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল,
বাংলো নাম্বার 26টাতে যারা ছিল তাদেরকে বোধহয় ওখান থেকে শিফট করিয়ে দেওয়া হয় এবং দিদার কাছে আবার একটা লেটার আসে যে ঠিক আছে 36টা তাহলে আমরা ক্লোজ করে দেব, যেহেতু আপনি এরকম এতটা ভয় পাচ্ছেন বা এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, আর আপনাকে বাংলো নাম্বার 26টা ওখানে আমরা শিফট করিয়ে দেবো, আর ওইটাই আপনাকে পুরো একদম আপনার নামে ওই প্রপার্টিটা লিখে দেওয়া হবে। ঠিক আছে, দিদা তাতে রাজি হলেন। কিন্তু 1 মাস পরে ওই যোগ্যটা ওই তান্ত্রিক বলেছিলেন যে আপনি ওই বাংলোতে থাকুন চাই না থাকুন, বাট ওইখানে আপনি কিন্তু যোগ্যটা আপনাকে করাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার পরিবারের ওপর হয়তো আর অনেক বেশি বিপদ নেমে আসতে পারে। বেশ, তো দিদা সেই মতো প্রিপেয়ার হচ্ছে যে 1 মাস পরে যোগ্যটা করাবে। তখন কিন্তু ওরা 36টা ছেড়ে দিয়েছে, 26-এ শিফট করে গেছে। আর 36টা ওই যে বললাম যে ভদ্রলোক তখন ওইখানে কোম্পানিতে কর্মরত, যিনি আর কি সেই সময় এই অথরিটি পার্সন ছিলেন যে অ্যালটমেন্ট দিতেন বাংলোগুলোর, রাইট? তো সে কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করতো এবং ভীষণ ভয় পেত। ও কিন্তু বারবার নিজে থেকেই বলেছিল আপনি এই বাংলোটা নেবেন না, নেবেন না। আমার মানে কোথাও উনি বলেছিলেন যে আমার এটা দৃঢ় বিশ্বাস যে যার নামে আমি এই বাংলো দিচ্ছি তার কিন্তু 1 বছরের মধ্যে ডেথ হয়ে যাচ্ছে, সে কোনো না কোনো ভাবে, সে ইস্যুটা যাই হোক না কেন, সেটা ডিজিজ হোক বা এটা দেখেন একটা পলিটিক্যাল ইস্যু হলো, সেটা যাই কারণ হোক না কেন, বাট সে কিন্তু মারা যাচ্ছে। তো উনি যেহেতু ভয় নিজেই পেতেন, উনিও কি করেন পুরোহিত টুরোহিত এনে সব পুরো ওই চারিদিকে না ওরা কি করেছিল, ওই জায়গাটা বেঁধেছিল, জমি বাঁধিয়েছিল। হ্যাঁ, মানে পুরো ওই রুম গুলোতে পেরেক টেরেক ছড়িয়ে টড়িয়ে পুরো রুম গুলোকে ভালো করে বেঁধে দিয়ে জমিটাকে একটা বাঁধন দিয়ে উনি ওই একদম মেন গেটটা লক করে দেন। এবং তারপরে মানে উনি একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে আমি অন্তত বেঁচে থাকতে এই বাংলো আমি কাউকে দেবো না, তাতে যাই হয়ে যাক। কোম্পানি যদি আমার সাথে এ নিয়ে মানে কথা কাটাকাটিও হয়, বাট আমি সেটা ফেস করব, বাট আমি এই বাংলো বেঁচে থাকতে কাউকে আর আমি দেবো না। যাই হোক, মানে উনি খুব ভালো ছিলেন ওই ভদ্রলোক, উনি কিন্তু সবসময় চাইছেন যে ওনাদেরকে প্রোটেক্ট করতে, বাট সেটা একটা দাদু বা দিদা সেই সময় একটা জেদের বসে কিন্তু এত বড় বিপদটা মেবি নেমে এলো। যাই হোক, এটা এবার আমাদের মানা বা না মানার উপর ডিপেন্ড করে। অনেকে বলবে এটা নিয়তির ফের ছিল, কেউ বলবে যে এখন ইনসিডেন্টলি এটা ঘটে গেছে তাই এরকম মনে হচ্ছে, হোয়াট এভার ইট ইজ। ওকে, সো কামিং টু দ্য নেক্সট পার্ট। এবার দিদা যখন 26 নম্বর ওখানে বাংলোতে চলে গেল, এবার তোর যথারীতি 1 মাস পরে তো ওই যোগ্য হবে কথা বলাই আছে। হঠাৎ করে 20 দিনের মাথায় ফোন আসে, মানে ওনাদের ওখানে একটা কোম্পানি ল্যান্ড নাম্বার থাকতো, ওই ল্যান্ড নাম্বারে কল করে কেউ এবং জানানো হয় যে যে তান্ত্রিকের কাছে দিদা গেছিল উনি আর আসতে পারবেন না, কারণ হার্ট অ্যাটাক করে ওনার ডেথ হয়ে গেছে। ঠিক আছে, সেটাও খুব একটা অ্যাবসার্ড ডেথ ছিল। মানে উনি পুরো একদম তার আগেও নাকি দিদার সাথে আগের দিনই দিদা ফোন করেছিল, কথা মানে একদম ফাইনাল কথা হয়ে গেল যে ঠিক আছে আর বেশি তো দেরি নেই, আর 10 দিন মতো বাকি আছে, আমি যাব, গিয়ে ভালো করে যোগ্যটোগ্য করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পরিবার সুরক্ষিত থাকবে। আর তারপরের দিনই দিদার কাছে আবার কল আসে ল্যান্ডে, ওনাদেরকে বলা হচ্ছে যে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমি ধরে নিচ্ছি এটাও কোইন্সিডেন্স, চলো ফাইন। তো তারপর 20 বছর কেটে গেছে, ঠিক আছে, আর কিন্তু ওই ফ্যামিলিতে কোনো রকম কোনো বিপদ ঘটেনি, কিচ্ছু হয়নি। তো দিদা একটু নিশ্চিন্ত হলো যে যাক তাহলে মুসিবত টল গয়া। তো দিদাও একটু রিল্যাক্সড। তখন ধর বড় মামার সেই বিজনেসটা 20 বছরে অনেক ডেভেলপ করে গেছে, তখন ধর মানে বড় মামা মোটামুটি ভালোভাবে সেটেলড হয়ে আলাদা হয়ে গেছে বিয়ে টিয়ে করে মামি টামিকে নিয়ে। আর মাসিদেরও সব বিয়ে হয়ে গেছে, ইভেন এই যে তনুশ্রীর মায়ের কথা বলছি, কাকিমাদেরও বিয়ে হয়ে গেছে, তনুশ্রী তো তখন অনেকটা মোটামুটি বড়ই হয়ে গেছে বলা যায়। আচ্ছা, আর যে সেই বড় মাসির মেয়ের কথা বললাম যে তখন একদম সদ্যজাত ছোট বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা তখন তার মানে অনেকটা বড় হয়ে সেও তখন বিবাহযোগ্য প্রায়, ঠিক আছে। তো এত বছর পর হঠাৎ করে একদিন ওদের পাশের বাংলোর একজন বলছে যে জানো এত বছর পর আবার বাংলো নম্বর 36টা খোলা হচ্ছে। দিদা না এটা কানে শুনেই দিদা তড়াক করে উঠে বলছে কেন, মানে ওটা তো মানে বলেছিল যে অথরিটি থেকে আর কোনোদিন কাউকে দেওয়া হবে না। না এখন দেখ, যখন উনি ছিলেন উনি এটা মানতেন, উনি বিশ্বাস করতেন নিজে, উনি মানুষকে প্রোটেক্ট করতে চাইতেন এবং তাই জন্য উনি এই ডিসিশনটা নিয়েছিলেন। 20 বছর কেটে গেছে, সব এমপ্লয় চেঞ্জ হয়ে গেছে, সে এখন কোথায়, অথরিটিতে নতুন পার্সন এসছে, এবার সে কি আর এসব মানবে নাকি? সে দেখছে একটা এত ভালো একটা বাংলো, এত সুন্দর একটা সেট আপ, কোম্পানির এত টাকার প্রপার্টি, সেটা আমি না ইউজ করে এরকম আনইউজ কন্ডিশনে ফেলে রেখে রেখে তো পরিত্যক্ত হয়ে গেছে, আমি কেন এইভাবে ফেলে রাখবো, আমি কেন দেবো না, প্রোভাইড করবো না? তো আরেকজন বোধহয় নতুন মোহামেডান এমপ্লয়ি আসছেন, ওখানে জয়েন করেছে, ওই মোহামেডান ফ্যামিলিটাকে
তখন নাকি ওই বাংলো নাম্বার 36টা দেওয়া হয়েছে। আবার সেটা 20 বছর পরের ঘটনা বলছি আমি। এই 20 বছর কিন্তু সব একদম শান্ত ছিল, কোনো প্রবলেম হয়নি, কারোর কোনো প্রবলেম হয়নি, দিদারও বাড়িতে কোনো রকম কোনো প্রবলেম ফেস করেনি, কারোর কোনো অ্যাবসার্ট ডেথ বা কিচ্ছু ঘটেনি। দিদারও বয়স হয়ে গেছে, দিদারও তখন অনেকটা বয়স হয়ে গেছে। দিদা তো তখন ইয়াং এজের ছিল, যে বয়সে দাদু মারা গেল তখন দিদার কত হবে, 30ও বোধহয় ছুঁয়নি। আগেকার দিনে সব হতো না, বাচ্চা বয়সে তো বিয়ে হয়ে যেত সবার, তো তখন দিদার হয়তো 30-এর কাছাকাছি কোটায়। তারপর ধর আরো 20 বছর পেরিয়ে গেছে, তখন কত হবে, 50-55 বছর হবে। কিন্তু দিদার মনে কিন্তু ভীষণ কু ডাকতে শুরু করেছে যে কেন ওটা খোলা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। দিদার কোথাও গিয়ে একটা প্রচন্ড একটা ইনসিকিউরিটি কিন্তু ছিল, ঠিক আছে। যাই হোক, এখন কোম্পানির এগেনস্টে তো দিদার কিছু করার নেই, আর এটা তো তাদের নিজেদের বাড়ি, এখন নিজেদের প্রপার্টিতে তারা সব ছেড়ে ছুড়ে কোথায় চলেও বা যাবে, আর গিয়েই বা তার কি উপায়। কিন্তু কোথাও গিয়ে দিদার একটা মনের মধ্যে যেন খুঁতখুত করছে যে কেন ওটা আবার খোলা হচ্ছে, কেন ওটা আবার খোলা হচ্ছে। যেদিন খোলা হলো তার মাসখানেক পর, ওই যে আমি বললাম যে ওই বড় মাসির যে বড় মেয়েটা, মানে যে মেয়েটা আর কি এখন বড় হয়ে গেছে, বিবাহ যোগ্যা, সে এখন, তার বিয়ে হলো, ধুমধাম করে তার বিয়ে হলো এই কোম্পানিরই। এখন আমি বললাম না, আগে বললাম যে দাদুর চাকরিটা ছোট মামাকে দেওয়া হয়েছে, ছোট মামা তো এখন অব্দি এই কোম্পানিতেই কর্মরত, তার মানে ওই ছোট মামাই সম্বন্ধটা করেছিলেন। এই কোম্পানিতে একজন জুনিয়র এমপ্লয় ছিল, খুব ভালো ছেলে, তার সাথে ওই মানে মাসির মেয়ের বিয়ে ঠিক করা হয়েছিল এবং ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। তো ওই ছেলেটি সম্ভবত কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। ছেলেটা কোনো একটা কাজ সাইটে কাজ করতে করতে মাত্র 4 ফিট, মানে বেশি নয় কিন্তু 4 ফিট উপর থেকে পড়লে ম্যাক্সিমাম তোর হাত ভাঙবে, পা ভাঙবে, হ্যাঁ মানে তোর কিছু ভেঙে যেতে পারে, তোর ফ্র্যাকচার হতে পারে, কিন্তু তুই স্পট ডেড ভাই হয়ে যাবি না, ঠিক আছে। কিন্তু বিয়ে হলো মেয়েটার, বিয়ের ঠিক 1 সপ্তাহ পরে একটা সাইটে এসেছিল ছেলেটা, ওই ছেলেটা কাজ করতে করতে মাত্র 4 ফিট ওপর থেকে ছেলেটা পা হড়কে পড়ে যায় এবং ছেলেটা স্পট ডেড হয়ে যায়। ক্যান ইউ ইমাজিন? কোথায় লেগেছে পড়ে গিয়ে? মানে ইন্টারনাল ড্যামেজ, পুরোটাই ইন্টারনাল ড্যামেজ, মাথায় ফাতায় লেগেছে, কোথাও ইন্টারনাল ড্যামেজ হয়েছে, স্পট ডেড। মানে দিদা না খবরটা শোনার পরে মানে উনি প্রচন্ড প্যানিক করতে স্টার্ট করেন এবং উনি খালি সেই ঠাকুর ঘরে গিয়ে মাথা টুকছে আর বলছে আবার শুরু হলো, আবার ওই মৃত্যুলীলা শুরু হয়েছে, আমি আর নিতে পারবো না, এ বয়সে আমি আর নিতে পারবো না। আমি বলেছিলাম যে ওটা না খোলার জন্য, কিন্তু কে শুনবে তুই বল? এখানে তো কোম্পানির হোল্ডের কিছু বলা যায়, কে কাকে কি বলতে যাবে? শুনবে দিদার কথা যে ওখানে ভূত আছে, ওখানে পিশাচ আছে, তোমরা ওটা খুলো না, এটা বললে কি কেউ মানবে? না দিদার কথা কেউ শুনবে? ওরা তো ওখান দিয়ে বেরিয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, কিন্তু ওদের সাথে তো এটা তো হতে পারে একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা আমি ধরে নিচ্ছি, চল এটা অ্যাক্সিডেন্ট, আবার ধরলাম আমরা এটা অ্যাক্সিডেন্ট। এর পরের ঘটনায় আসি, ঠিক আছে, এটাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চ্যাপ্টার ক্লোজ। এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ওই বাড়িটা খুললো তার ঠিক মানে 1 মাস পরে মেয়েটার বিয়ে হলো, তার ঠিক 1 সপ্তাহের মাথায় এই ঘটনা। ওকে, অ্যাক্সিডেন্টাল কেস। চল, এর ঠিক 2-3 মাস পরের ঘটনা বলছি। 2-3 মাস পরে সেদিন ছিল হচ্ছে ছোট মামার 2 ছেলে, তখন ছোট ছেলেটার বার্থডে। তো দিদা সব অ্যারেঞ্জ করে বসে আছে, মামি সব রান্না বান্না করেছে, রাত্রেবেলা একটু ছোট করে পার্টি অ্যারেঞ্জ করবে। তো ওদের ব্যাক গেটটা যেটা মানে 26 নম্বর বাংলোটার যে ব্যাক গেটটা, তার পেছনে একটা ছোট্ট রাস্তা, সেই রাস্তাটার অপোজিটেই একটা তোর কেক শপ আছে। তো সব অ্যারেঞ্জ হয়ে গেছে ঘরে। দিদা খালি বললো যে বাবা তুই একদম সন্ধ্যার দিকে গিয়ে ওই কেক শপ থেকে একটা কেক নিয়ে চলে আসবি, ওর বন্ধু বান্ধব তো আস্তে আস্তে সব আসতে শুরু করবে, কেকটা রেডি করে রাখবি, ব্যাস, আর তো সবকিছু আমরা গুছিয়ে নিয়েছি। তো মামা একদম ফুললি রেডি, জামা কাপড় সব পরা হয়ে গেছে, বাচ্চাটাকে সাজানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করবে। মামা বললো দাঁড়াও আমি কেকটা এবার নিয়ে চলে আসি। তখন সন্ধ্যে 6টা 6:30 বাজে। মামা জাস্ট গেল, রোডটা ক্রস করেছে, কেকটা নিয়ে আসার সময় রোডটা যখন ক্রস করতে যাবে, তোকে আমি বলছি, আমাকে তনুশ্রী বলছে আমি আমার মামার বাড়ির এক্সপ্লেনেশনটা যদি তোমাকে দিই, ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, তো কাজেই ওখানে খুব একটা বেশি বড় ট্রাক বা ওই জাতীয় কোনো গাড়ি চলে না। ওকে, বাট একটা কোথা থেকে বড় গাড়ি মানে বড় ট্রাক টাইপের কিছু এলো, মামাকে পুরো একদম ধাক্কা মেরে পিষে থেতলে দিয়ে চলে গেছে উপর দিয়ে। এটা ছিল ওর ছোট ছেলের বার্থডে দিনের সন্ধ্যাবেলার ঘটনা। মামা স্পট ডেড।
এটাও তাহলে আমরা ধরে নিই কোইন্সিডেন্ট। দেখ, এত বছরও তো ঘটতে পারতো, এত বছর ওই মানুষগুলো ওই বাড়িতে রয়েছে, বাংলোতে রয়েছে, এত বছর মানে যতদিন ওইখানে বন্ধ ছিল 36 নম্বর বাংলোটা, 20 বছর কিন্তু কিচ্ছু ঘটেনি। তার আগে ফেস করেছে ওরা এরকম বিপর্যয়, আবার তারপরে শুরু হচ্ছে সে এরকম বিপর্যয়। এবার মাঝের ইয়ারগুলো কিন্তু কোনো রকম কোনো টানাপোড়েন ছিল না এই পুরো ফ্যামিলিটার মধ্যে। দিদা সর্বতোভাবে ভেঙে পড়েন, মানে দিদা তখন বলছে যে আমি বুঝতে পারছি না যে আমি আর কি করব। তো মামি তো আর কিছু বলার নেই, মামি তখন ইমিডিয়েটলি একটা জিনিস ভাবলে হয়, মামা যখন রোড ক্রস করছে মামা তো দেখবে, এটা তো একটা কোইন্সিডেন্স, আমরা তো একটা সিক্স সেন্সের মধ্যে পড়ে। এবার তোকে একটা ছোট রাস্তা, আর বেশি বড় রাস্তা নয়, তাহলে মানে কোথা থেকে মামা, তার মানে মামা সেটা চোখে ধরতেও পারেনি। হ্যাঁ, একটা জিনিস দেখো, ওই ট্রাক্টরটাকে মানে ডিটেক্টও করা যায়নি। না, ট্রাকটাকে ডিটেক্টও করা যায়নি। ঠিক আছে, কোথা থেকে ট্রাকটা এসেছিল, কোথা থেকে ধাক্কা মেরে পুরো থেতলে পিষে দিয়ে বেরিয়ে চলে গেছে। এই প্রসঙ্গে মনে পড়লো, এই কদিন আগের একটা নিউজ পেপারে পড়েছিস কুদঘাটের একটা ঘটনা, ওই ইটখোলা এরিয়াটাতে একটা ভৌতিক কাণ্ড, এই কদিন আগের নিউজ পেপারে, এই এপ্রিল মাসে ঘটা ঘটনাটা, 5th of April একটা অ্যাক্সিডেন্ট, এই একদম এই সেম কেস। একটা কি হয়েছে জানিস, মেয়েটার বার্থডে ছিল সেদিনকে, ছেলেটা মেয়েটাকে ওই ইটখোলা এরিয়াটাতে, এই ঘটনাটা খুব পপুলার হয়েছে, মানে এটা সবাই জানে, এই রিসেন্ট ঘটনা এটা একটা। তোর মেয়েটা কি বোধহয় বার্থডে কেকটা নিয়ে দাঁড়িয়ে আছে সাইডে, আর ছেলেটা ছিল তোর পাশে, মানে হচ্ছে তোমার এই সামনেই তো। হ্যাঁ, এই তো কুদঘাট ইটখোলা, এখানকারই ঘটনা বলছি। আরে আমাকে আমার এক ভিউয়ার এটাও পাঠালো যে দিদি আমি তখন অন স্পট পজিশনে ছিলাম, আমি বলে আমি দেখেছি মেয়েটাকে ওই অবস্থাতে। মানে কি হয়েছিল বলতো, ওখানে দেখবি পরপর পরপর কতগুলো এমনি ওই ট্রাক দাঁড়িয়ে থাকে, এবার ড্রাইভার আর খালাসি গুলো এমনি মজা করে করে ওরা কি করে, ড্রাইভার গুলো খালাসি গুলোকে অনেক সময় ড্রাইভিং শেখাচ্ছিল। এবার ড্রাইভারটা বোধহয় কোনো কারণে নেমে নিচে গেছে, খালাসিটা বোধহয় গাড়িটাকে সাইড করতে বা কিছু করতে গিয়ে আর তার সামলাতে পারেনি, একদম মানে পুরো তুলে দিয়েছে মেয়েটার গায়ের ওপর, মেয়েটার ওপর পুরো একদম পুরো মেয়েটা পিষে থেতলে গেছে, পুরো স্পট ডেড। আর ছেলেটা ছিটকে গিয়ে দূরে পড়েছিল। তো আমি প্রথমে শুনেছিলাম ছেলেটা বোধহয় 3 দিন পর মরে গেছে, কিন্তু পরে আমাকে সবাই কনফার্ম করলো যে ছেলেটা মারা যায়নি, ছেলেটা বেঁচে আছে এখনো পর্যন্ত, ছেলেটা এখন সুস্থ আছে, মানে আস্তে আস্তে একটু সুস্থ হয়ে উঠেছে, কিন্তু মেয়েটা স্পট ডেড, বলে পুরো সব অর্গানস গুলো বেরিয়ে ছিটকে চলে এসছে বডির ভেতর থেকে। এইবার শোন, ওই রাস্তাটা দিয়ে আর কদিন ধরে কেউ যাতায়াত করতে পারছিল না, বলে দিদি সন্ধ্যের পর ওই রাস্তাটা দিয়ে গেলে কন্টিনিউ একটা মেয়েলি নাকি সুরে এরকম কান্নার আওয়াজ আসছে, জানিস, মানে রীতিমতো এই রাস্তা দিয়ে লোকের চলাচল বন্ধ হয়ে গেছিল। আর একটা ঘটনা ঘটেছে সেদিন বোধহয় রাত্রির বেলা, এই ঘটনাটা যেদিন ঘটে তার 1 সপ্তাহ পরে একটা মেয়ে রাত্রিবেলা স্কুটিতে একা আসছিল, আর ওদের আগে একটা ছেলে যাচ্ছিল পেছনে 2টো বাচ্চা বাচ্চা মেয়েকে নিয়ে। তো বাইকটা আগে বেরিয়ে গেছে, ছেলেটা বাইকটা নিয়ে বেরিয়ে গেছে, পেছনে স্কুটিটা থেকে হঠাৎ করে একটা চিৎকার শুনে ও বাইকটা দাঁড় করায়, এসে দেখছে স্কুটি শুদ্ধ মেয়েটা উল্টে পড়ে আছে। পরে যখন মেয়েটাকে যখন একটু ধাতস্থ করার পর, জ্ঞান ট্যান ফেরার পর জিজ্ঞাসা করা হয় যে তুমি এরকম চিৎকার করে উল্টে পড়লে কি করে, তখন বলছে আমি হঠাৎ দেখছি আমার স্কুটিটা বন্ধ হয়ে গেছে, আমি আর এগোতে পারছি না, পেছনে ঘুরে দেখছি স্কুটিটা ওই যে জায়গাটায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই জায়গাটাও ক্রস করে খানিকটা এগিয়ে গেছিল, সেই জায়গাটা থেকে একটা লম্বা হাত এসে বলছে স্কুটিটাকে এরকম পেছন দিক দিয়ে টেনে ধরে আছে। এটা না কেউ দেখেছে, দেখে ও ওখানেই মানে চিৎকার করে অজ্ঞান হয়ে স্কুটি শুদ্ধ উল্টে পড়েছে। এই তো এই গত মাসের ঘটনা এটা। তারপরে এই কদিন আগে নাকি ওখানে 2 দিন ধরে যজ্ঞ টজ্ঞ করে পুজো টুজো করে আবার একটু মানে রাস্তা তো এইভাবে বন্ধ করে রাখলে চলবে না, ওরকম একটা বিজি রোড, আবার এখন ওখানে যাতায়াতটা শুরু হয়েছে। মানে অনেকে ভয় পেয়েছে, বলে দিদি ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর না আমরা ওখান থেকে যাতায়াত করতে পারতাম না, পুরো গা ছমছম ছমছম করছিল। ওখানে আমি কাজ করতে যেতাম, আমি বলছি তো ওরা তো চিনবি এই জায়গাটা, খুবই মানে একদম মানে কুদঘাটে মেট্রো থেকে নামতাম, নেমে ওখান দিয়ে ইটখোলাতে আমি হেঁটে হেঁটে যেতাম ওই জায়গাটার কথাই। আর ওই জায়গাটা দেখবি একটুখানি ইল ডেভেলপড না, একটুখানি ইল ডেভেলপড, অদ্ভুত টাইপের খালটা আছে না, খালটা আছে, খালের পাড় গুলো দেখবি বিশেষ লোক বসতি নেই, ফাঁকা 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 ফাঁকা, প্রচন্ড ফাঁকা। ওই জায়গাটাতে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাড়ি আছে আমি বলবো না, বাড়ি আছে, কিন্তু না ঠিক অদ্ভুত জায়গাটা, একটু অদ্ভুত জায়গাটা, রাইট, ওইখানকারই ঘটনা, মানে পুরো রীতিমতো মেয়েদের কান্না শোনা যাচ্ছিল কন্টিনিউ। আচ্ছা যাই হোক, আমি আবার ব্যাক টু মাই ট্র্যাক। ওকে, তো ছোট মামার ওরকম মর্মান্তিক ডেথ। তো তখন দিদা যখন ছোট মামার কাজে সবাই যায়
তনুশ্রীদিও তখন গেছিল। তো তনুশ্রীদি মানে ওরা থাকে ব্যারাকপুরে, তনুশ্রীদি বললো আমি দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলবো। আমি এখানে হনুমানজির একটা বড় মন্দির আছে ব্যারাকপুরে, তুই জানিস? ওইটা কিন্তু খুব জাগ্রত এবং অনেকে ওটা মানে, ঠিক আছে? তো ওই হনুমানজির মন্দিরে তখন দিদি এসে কথা বলে। কি অদ্ভুত ব্যাপার, অত বছর আগের ওই তান্ত্রিক যে কথা বলেছিল, ঠিক এত বছর পরে কিন্তু এই হনুমানজির মন্দিরের যে পুরোহিত, সেও একই কথা বলেছে। বলেছে তোমাদের ওপরে একটা খুব বাজে ছায়া আছে, যেটা কোনো খুব মর্মান্তিক মানে নৃশংস কোনো একটা দুষ্কৃতির, মানে সে হয়তো তার জীবদ্দশায় প্রচুর খুন খারাপি করেছে, এরকম কোনো একটা জিনিস যেটা শুধু রক্ত পিপাসা। এমনি কিন্তু কাউকে দেখবি ভয় টয় দেখায় না। মানে আমি এতক্ষণ যে গল্প বললাম, কোথাও তুই ভূত দেখেছিস? একদম পুরো একটা কার্সড স্টোরিটা, রাইট? এটা শুধু রক্ত পিপাসা এখানে। দিদি তাই সেই মোহামেডান ফ্যামিলিতে কিছু হচ্ছে? আমি আসছি এবার সেই পার্টে আসছি, শোন। এবার এদের কথা হচ্ছে যে তাহলে ওই মোহামেডান ফ্যামিলিটাতে কেন কিছু হচ্ছে না। এবার যখন ওরা ঢুকেছে, আচ্ছা এটা আমি কোনো কমিউনিটিকে ছোট না করেই বলছি যে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এক ধরনের বিশ্বাস নিয়ে চলে, আমরা হিন্দুরা এক ধরনের বিশ্বাস নিয়ে চলি। আমাদের বিশ্বাসের মধ্যে অনেক কিছু রয়েছে, ভগবান রয়েছে, তন্ত্রমন্ত্র রয়েছে, ওদের বিশ্বাসে কিন্তু জিনটা প্রাধান্য পায়, রাইট? ওদের বাড়িতে অ্যাকর্ডিং টু মানে এই পুরোহিত মশাই যেটা বলছেন যে ওরা কেউ একটা আছে কিছু জিন টিন পোষে, এবং ওদের বাড়িতে সেই জিনিসটা কিন্তু ওদের ফ্যামিলিকে প্রোটেক্ট করছে। ওকে, ওরা যখন ঢুকেছে ওদের তো পরিষ্কার করতে হয়েছে জায়গাগুলো। ওই যে পেরেক ফেরেক যা যা ছিল, ওদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, কার পায়ে কোথায় লেগে যাবে, ওরা তো আর নিশ্চয়ই পেরেক টেরেক কোনো রকম ছড়িয়ে ছিটিয়ে রাখবে না, ওগুলোকে সব তুলে সরিয়ে দিয়েছে। এবার যার জন্য পরবর্তীতে কোপটা কিন্তু ওদের ওপরে না পড়ে আগে যে ফ্যামিলির ওপর লাস্ট এই কোপটা ছিল, এই কোপটা এসে সেই এখানেই পড়ছে। কিন্তু ওই ফ্যামিলিটাতে এমন কোনো ব্যাপার আছে, মানে ওরা কেউ জিন পোষে, যে জিনটা কিন্তু ওদের পুরো ফ্যামিলিটাকে প্রোটেক্ট করছে। এখানে একটা তোকে মজার ইনসিডেন্ট বলি। আমাকে কৌশিকী বলে একটা মেয়ে আছে, আমার বাচ্চা ভিউয়ার একদম, ও এই বছর এইচএস কমপ্লিট করেছে। তো ওর রিসেন্ট পাস্টে একটা প্রজেক্ট ওয়ার্কের জন্য ওর এক বান্ধবীর বাড়িতে গেছিল, ঠিক আছে? সেটা মানে একটা মুসলিম বান্ধবী ছিল। বলছে আমি না কিছুতেই কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, আমি যতই কাজ করতে যাচ্ছি দেখছি ওদের ঘরের দরজার ওপর পর্দা টাঙানো আছে, পর্দাটা টান টান করে টানা, পর্দার নিচের যে গ্যাপটা আছে না তোর চৌকাটার পর্দার মাঝখানে, ওখান দিয়ে মানে তুমি বিশ্বাস করবে না দিদি, দুটো ব্লু কালারের পা, বেশ মোটা মোটা, আর পায়ে মনে হচ্ছে এরকম শেকলের মতন মোটা মোটা রূপোর দুটো বেরি পড়ার মতন বেরি, হ্যাঁ দুটো এরকম ব্লু কালারের ব্লুইশ দুটো পা। আমি না যে এতটা ইলিউশন হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? আমার তো এরকম ইলিউশন কখনো হয় না, হঠাৎ করে আমার কেন হচ্ছে, কেন এরকম লাগছে? তো আমার ভীষণ একটা আনকমফোর্টেবল লাগছিল বলে আমি ওকে বললাম এই শোন না, এটা না আমরা স্কুলে গিয়ে কমপ্লিট করে নেবো বলে ওনাকে চলে আসে, ঠিক আছে? পরে ওকে যখন জিজ্ঞাসা করেছিল, ও তখন বলে ওর নাকি দাদা যিনি ছিলেন আর কি, ওর দাদা নাকি এরকম জিন তন্ত্র মানে এই জিন তত্ত্ব নিয়ে উনি কিছু পরিচর্যা করতেন এবং উনি অনেক কিছু জানতেন টানতেন। তো ওর ছোটবেলায় নাকি কিছু ফাঁড়া ছিল, তো সেই ফাঁড়াগুলো কাটানোর জন্য এবং ওকে প্রোটেক্ট করার জন্য ওর সাথে নাকি একটা জিনকে ছোট্টবেলা থেকেই বেঁধে দিয়েছে, যে নাকি অলওয়েজ ওর সাথে থাকে এবং ওকে প্রোটেক্ট করে। এবার ইউজুয়ালি ওটা কাউকে মানে কেউ দেখতে পায় না বা কাউকে দেখা দেয় না, কিন্তু বলছে অনেক সময় কাউকে যদি মানে ওর ভালো লাগে বা ও কারোর থেকে যদি একটা গুড ভাইবস পায়, বা যদি ওর মনে হয় যে যে মানুষটা আমার সঙ্গে রয়েছে সেই মানুষটা আমার জন্য ক্ষতিকারক নয়, আমার বন্ধু মানে ও ভেবে নেয় ওটা ওরও বন্ধু। তো কৌশিকী ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, আমায় বলছে তুই ওর বন্ধু হবি হ, আবার আমার বন্ধু হওয়ার দরকারটা কি বাপু, আমায় দেখা দেওয়া কেন? তো ও বলে আমি যা ভয় পেয়েছি, আমি ঠিক করেছি এ জীবনে আমি আর ওর বাড়ির মানে ওইদিকে তো আমি আর যাবো না কোনোদিন। তো ওর বন্ধু হবি হ, আমার বন্ধু আবার তোকে কে হতে বলেছে? তো কৌশিকীকে মানে ওর বয়ান অনুযায়ী ওর খুব ভালো লেগেছিল হয়তো, তাই ও ওকে একটু দেখা দিয়েছে হালকা করে, ওর সাথে নাকি একটা জিন বাঁধা আছে। তো এই ব্যাপারটা নাকি হয় মুসলিম কমিউনিটির একটা স্ট্রং বিলিফ ওয়াইজ যদি আমি যাই, এটা একটা হয় যে ওদের নাকি জিন বাড়িতে বাঁধা থাকে এবং সে কিন্তু বাড়ি এবং পরিবারকে প্রোটেক্ট করে। তো এই পুরোহিত যেটা বলছেন ওদের বাড়িতে ওরকম কিছু জিন পোষা আছে বা কেউ বেঁধে দিয়েছে ওদের বাড়িটাকে, মৌলবী, যার জন্য ওই বাড়িটা প্রোটেক্টেড এবং ওদেরকে কিছু করতে পারছে না, এবং যার জন্য
ও এই যে ওর যে রক্ত পিপাসা, এই যে মৃত্যু লীলাটা এই পরিবারের ওপরেই চালাচ্ছে। তো তারপর তখন কি উপায়, বললো ওই যে যজ্ঞ একটা করার কথা ছিল সেটাও তো মানে অসম্পূর্ণ হয়ে থেকে গেছে, সেটাও তো ইনকমপ্লিট হয়নি সেটা। তো বললো আমি একটা যজ্ঞের অ্যারেঞ্জমেন্ট করছি। তো ওরা বললো আর কোনো মাস খানেকেরও ওয়েট করবো না, কি মানে আপনি একদম সত্তর যত তাড়াতাড়ি পারেন যজ্ঞ করুন, কি করতে হবে আমাদের বলুন। বললো আপনাদের প্যারেন্টস মানে তুই পেরেন্টসদের তরফ থেকে যদি দেখি প্যাটার্নাল বল ম্যাটার্নাল বল মানে যত রকম যত ব্লাড রিলেটিভ আপনাদের আছে সবাইকে আপনারা একসঙ্গে একটুখানি উপস্থিত থাকবেন পুজোর দিনে, কারণ আমি সবাইকে একটু বেঁধে দেবো, সকলকে দেহবন্ধন দিয়ে দেবো যাতে সবাই প্রোটেক্টেড থাকে, এবং আমি একটা যজ্ঞ করে দেবো, আমি চেষ্টা করব যাতে সেই জিনিসটা একটু শান্ত হয়। তো তারপর সম্ভবত এই রিসেন্ট কিছুদিন আগে ওইরকম বড় করে ওই যজ্ঞ করা হয়েছে। তারপর থেকে নাকি আরো বেশ কিছু বছর তো কেটে গেল, তো এখন অবধি সব ঠিকঠাক আছে, আর কোনো কিছু নেই। সুতরাং আমার যেটা মনে হলো যে ভূতকে ভয় পাওয়ার থেকেও না আমার বেশি ভয় লাগে এই মৃত্যু লীলাটাকে। মানে এটা মারাত্মক একটা অভিজ্ঞতা ছিল, যে পরিবারের ওপর দিয়ে গেছে এই বিপর্যয়টা তারা মানে পরতে পরতে ফেস করেছে, এবং প্রত্যেকটা ডেথ তুই দেখ কি অস্বাভাবিক, কতটা নৃশংসতা তার মধ্যে, মানে যেটা জাস্ট নেওয়া যায় না। যাক, আমাকে তো এই গল্পটা ভীষণ নাড়া দিয়েছিল, এবং এটা আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি এই স্টোরিটা একবার রিপিট করো, এটা একটা খুব অন্য রকম অন্য ধাঁচের স্টোরি। কারণ আমরা তো ওই হিহি করে হাসছে বা চিৎকার করছে কিংবা একটা কালো ছায়া সাদা শাড়ি এই গল্প তো শুনতেই পাই চট করে, কিন্তু এই ধরনের ঘটনা তো খুব আনইউজুয়াল। তো যার জন্য সবার রিকোয়েস্ট আমি ভাবলাম এটাই শেয়ার করি। তোর কেমন লাগলো এবার বল? খুব ভালো লেগেছে। আমি না মানে কি বলবো, আমার কাছে সেই ভাষাটা নেই। এর কারণটা হচ্ছে মানে এখন কিন্তু প্রায় কয়েক বছর কেটে গেছে প্রোটেক্টেড ওই ফ্যামিলিটা, আর তারপর থেকে কিন্তু সেরকম কোনো অস্বাভাবিক মৃত্যু তাও ঘটেনি। একটা জিনিস ভাবার ব্যাপার যে ওখানে যারা ওই রকম একটা বড় মানে খুনি বলতে গেলে, যাকে ওখানে পুঁতে দেওয়া হয়েছিল বা যে কোনো কারণে ওকে ওখানে কি বলবো মানে কোনো রকম পুজো অর্চনা করেনি, ডাইরেক্ট মেরেছে, মেরে পুঁতে দিয়েছে। হ্যাঁ মানে এরকমই কিছু হয়েছে। যদি ওর আত্মশান্তি বা শ্রাদ্ধ বা এরকম পুজো করতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, জানি না হতেও পারতো। হ্যাঁ, আমাদের মৃত্যু তো অনেক রকমের হয়, মৃত্যুতে তুই যদি দোষ পাস অনেক সময় কাজ হলেও অনেক কিছু সময়, বা দোষ পাওয়া মানে কি জানিস, এই ধর দ্বিপদ দোষ, এগুলো কি বলতো, মানে এই যে বৈতরণীটা পার করতে ওপার থেকে লোক আসে বলে, ঠিক আছে, এবার মানে কেউ আসে নিয়ে চলে যায়, এই দ্বিপদ দোষ কারা পায়, মানে তাদেরকে কেউ নিতে আসেনি, তারা একা যেতে পারছে না, তখন তারা চেষ্টা করে আরেকজন কাউকে সঙ্গে করে নিজের কাছের মানুষকে টেনে নিতে, যে তাকে ওই বৈতরণীটা পার করে দেবে, সেইগুলোকেই বলে দোষ পাওয়া। এগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা যায়, সেটা ঢুকলে আমি আর বেরোতে পারবো না এখন। তো তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, এত ফ্রেন্ডলি, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আমার দারুণ লেগেছে। গল্প করতে এমনিই ভালোবাসি, আড্ডা মারতে এমনিই ভালোবাসি, আর তোরা এত মিষ্টি, তোদের সাথে আড্ডা মারতে আরো বেশি ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমারও খুব ভালো লাগলো যে দিদি তুমি অনেক দূর থেকে এসছো আমাদের জন্য। এটা আমাদের প্রথম এপিসোড হলো দিদি, এরপরে একটা কথা আছে, একটা এপিসোড করব আমরা। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি করার ইচ্ছা আছে। সো আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমাদের গেস্ট শ্রেয়াদি, শ্রেয়া আচার্য, শ্রেয়া সেনগুপ্ত আচার্য বলবো নাকি শ্রেয়া আচার্য, সবটাই চলবে। বাবাকেও ছাড়তে পারছি না, বরকেও ছাড়তে পারছি না, কাকে ছাড়ি আর কাকে ধরি বল, ওই জন্য দুটোকেই লেজর ধরে রেখেছি। তাহলে আমাদের গেস্ট শ্রেয়া সেনগুপ্ত আচার্য, আর আমাদের ক্যামেরার পিছনে কিংশুক সেন। থ্যাংক ইউ সো মাচ।